চুই ঝাল একটি মশলা জাতীয় ফসল, তাই তো? আমরা এটা সবাই ইতিমধ্যে জেনে গেছি। কিন্তু একই সাথে মশলা জাতীয় ফসলের পাশাপাশি এটা আবার লতা জাতীয় ফসল, যেহেতু গাছের গায়ে লতার মতো চলে। আমি বৈজ্ঞানিক নামটা একটু বলি, পিপার সাবা। আমাদের যে মরিচ গাছ আছে, অর্থাৎ ঝাল গাছ বা মরিচ গাছ, সেটা কিন্তু আলাদা ফ্যামিলি, আর এই চুই ঝাল কিন্তু আলাদা ফ্যামিলি। ওইটাও ঝাল, এটাও ঝাল, কিন্তু একই ঝাল হলেও ফ্যামিলি কিন্তু এটার আলাদা। আমাদের এই চুই ঝালের ফ্যামিলি হচ্ছে পেপারেসি ফ্যামিলি। কি ফ্যামিলি? পেপারেসি ফ্যামিলি। এই গোত্রের আরও কয়েকটি উদ্ভিদ আছে, যেমন পিপুল শাক, যেমন পান, আর কি আছে? গোলমরিচ। তাহলে চুই, পান, গোলমরিচ আর হলো পিপুল শাক, এই পেপারেসি ফ্যামিলির উদ্ভিদ। কিন্তু আমরা যদি কাঁচামরিচ বা ঝাল বা শুকনো মরিচ বলি, সেটা হলো অন্য গোত্রের, সেটা এই গোত্রের অন্তর্ভুক্ত হবে না, যদিও একই রকম ঝাল লাগে। তাহলে আমাদের দেশে দুই ধরনের চুই চাষ হয়ে থাকে, একটা হলো গেছো চুই আর একটা হলো ঝাড় চুই। গেছো চুইটা গাছ যত লম্বা হয়, গাছ যত পুরাতন হয়, তত ওই মাথা বেয়ে বেয়ে অনেক দূর চলে যায়, 50 ফুট, 60 ফুট, 100 ফুট। কিন্তু ঝাড় চুইটা কি হয়? ঝাড় বাতির মতো ছড়ায় পড়ে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ঝাড় চুই। তাহলে গেছো চুই চাষ করতে আমার একটা সাপোর্ট হিসাবে গাছ লাগবে, তাই তো? আর ঝাড় চুই চাষ করতে আমি ডাঙা জমিতে বা ঘেরের আইলে বা বাইকে আমরা এখানে চাষ করতে পারবো। তাহলে এই দুটা হলো আমাদের পার্থক্য। মূলত চারা দেখে, পাতা দেখে এটা কোনো আইডেন্টিফাই করার কোনো ব্যবস্থা নেই। আপনার হওয়ার পরে আমরা ঠিক পাবো, কিন্তু আমি একটা চারা দেখে বোঝার উপায় নাই যে কোনটা ঝাড় চুই আর কোনটা গেছো চুই। এটা যারা উৎপাদন করে তারাই এটার মাধ্যমে করে। আমরা উৎপাদন পদ্ধতি দেখি। এটা কোন মাটিতে চাষ করা যাবে? বেলে দোআঁশ এবং দোআঁশ, দুই ধরনের মাটিতে চাষ করা যাবে। কেন? আমি যদি এঁটেল মাটিতে করি, এঁটেল মাটিতে পানি জমে থাকে এবং মাটি কর্দমাক্ত হয়ে যায়, এই পানি বেশি সহ্য করতে পারে না হলো চুই ঝাল। যদি পানি জমে, মাটির গুঁড়ায় কাদা কাদা ভাব হয়ে যায়, তাহলে চুই ঝাল কিন্তু ওখানে রুট রট হয়, অর্থাৎ গুঁড়া পচন লেগে চুই ঝালটা মারা যায়। তাহলে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, এরকম যুক্ত জমিতে কিন্তু আমাদের চুই ঝাল চাষ করতে হবে। সেক্ষেত্রে কি মাটি হবে? দোআঁশ মাটি এবং বেলে দোআঁশ মাটি। আপনারা জানেন এই যে দক্ষিণ অঞ্চলে হলো এঁটেল মাটি, আমাদের পিরোজপুরের এই মাটিটা কিন্তু EZ নাম্বার কত? 13। এই মাটিটা কি? এঁটেল মাটি। তাহলে এই মাটি কিন্তু আমাদের চাষযোগ্য পুরোপুরি ফিট নাই। তাহলে এই মাটিকে আমরা যদি প্রচুর পরিমাণে জৈব সার দিই, সামান্য বালু মিশ্রিত করে দিয়ে মাটির স্ট্রাকচার যদি একটু চেঞ্জ করতে পারি, তাহলে আমরা এই পিরোজপুরের মাটিতে বা এই EZ 13-তে আমরা চুই ঝাল চাষ করতে পারবো। এরপরে আসি রোপণের সময়। কখন লাগাতে হবে? বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসে লাগাতে হবে। অর্থাৎ আমরা যদি ইংরেজি মাস দেখি, এপ্রিল থেকে মে মাসে লাগাতে হবে। আর দ্বিতীয় রোপণকাল হলো আশ্বিন বা কার্তিক, অক্টোবর নভেম্বর। অর্থাৎ বর্ষার আগে লাগাবো, আর বর্ষা শেষ হয়ে গেলে আবার সেকেন্ড টাইম লাগাবো। কিন্তু ভারী বর্ষণ আমাদের দেশে হয় জুন, জুলাই, আগস্ট, এই 3 মাস লাগানো যাবে না। কারণ আমরা যদি এই ভারী বর্ষণের সময় চুই ঝাল লাগাই, তাহলে আমাদের এই চুই ঝালের চারা কিন্তু পানি জমে মারা যাবে। সুতরাং আমরা এটা লাগানোর টাইম হলো বর্ষার আগে এবং বর্ষার পরে। আমরা যদি বাংলায় বলি তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, আর ইংরেজিতে বললে এপ্রিল মে মাস। আবার দ্বিতীয়বার আমি রোপণ করব কখন? আশ্বিন কার্তিক, অথবা ইংরেজিতে অক্টোবর বা নভেম্বর মাসের মধ্যে। এটা কাটিং পদ্ধতি আমরা ইতিমধ্যে আলোচনা হয়েছে। আমরা যদি কাটিং তৈরি করি, মেটে আলু, ওই যে মিষ্টি আলুর কাটিং যেভাবে কাটে ওইভাবেই কাটতে হবে, পটলের কাটিং যেভাবে কাটে ঠিক ওইভাবে কাটতে হবে। 4টা গিট বা 4টা নট বা ইন্টার নট, এই 4টা কাল্ম নিয়ে আমি কাটবো। 2টো নট বা 2টো গিট আমরা মাটির নিচে দিব, আর 2টো গিট মাটির উপরে থাকবে। এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আচ্ছা, এই কাটিংটা বা এই পর্বসন্ধিটা আমি যখন কাটবো, তখন আমি কিভাবে কাটবো? কাটিংটা এই নিচের দিকে আমি তেরসা করে কাটবো, স্ল্যান্টিক কাট বলে, আর উপরের দিকে সমান করে কাটবো। এখন আমি যদি এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগাই, তাহলে এটা বাঁকা হয়ে গেল। এখানে কাটছিলাম সমান, কিন্তু এখানে অ্যাঙ্গেল হয়ে গেল কিন্তু 45 ডিগ্রি করার পরে, ফলে পানিটা এখান থেকে স্লিপ খেয়ে পড়ে যাবে, পানি আর জমবে না। আর এখানে যে আমি স্ল্যান্টিং কাট দিছিলাম, তাহলে স্ল্যান্টিং কাট দিলে
এটার ব্যাসার্ধ বেড়ে যায়। ফলে আমি মাটিতে যে রোপণ করলাম, ফলে আমার যে সোজা করে কাটলে যে পরিমাণ ব্যাসার্ধ পাইতো, যে পরিমাণ রেডিয়াস পাইতো, এই স্ল্যান্টিং কাট দেওয়াতে আরও জায়গা বেশি পাইলো, অর্থাৎ ক্যাম্বিয়াম বেশি ওপেন হইলো, ফলে ওখান থেকে শিকড় গজানোর সম্ভাবনা বেড়ে গেল। আর সবচেয়ে বড় কথা, কাটার পরে আমি যখন হাজার হাজার কাটিং করব, তখন গোড়া কোন সাইড আর মাথা কোন সাইড বোঝা যায় না। কিন্তু আমি যখন স্ল্যান্টিং কাট দেব, তখন ওইটা নিশ্চিতভাবে যে এটা আমার গোড়া, আর যেটা সোজা দিলাম সেটা আমার উপরে থাকবে। এটা হলো একটা অন্যতম কারণ। কারণ আমি 50,000 চারা তৈরি করব, যদি তাতে 5,000 চারাও যদি এরকম উল্টে যায়, তাহলে 5,000 চারা তো আমার নষ্ট হয়ে গেল। কিন্তু সায়েন্টিফিক কারণ হলো এখানে ক্যাম্বিয়াম সেলটা বেশি পাবে, যাতে এখান থেকে আমাদের কি পাবে, শিকড় গজানোর স্পেসটা পায়। আর উপরে যে সমান করে কাটছিলাম, সেটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়াতে বাঁকা হয়ে গেল, পরে পানিটা ওখানে জমলো না, পানিটাও চলে গেল। আমরা বিভিন্ন জায়গায় আমরা এই চারা উৎপাদন করে থাকি। বাংলাদেশের এখন 64টা জেলা আছে, এর মধ্যে মাত্র খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই 3 জেলা, অর্থাৎ সাবেক খুলনা জেলার মানুষে এটা খায়। সেই সূত্রে আমরা পিরোজপুর কিন্তু তাদের প্রতিবেশী, বাগেরহাটের পরেই কিন্তু পিরোজপুর, তার একটা প্রভাব কিন্তু এখানে আছে। সেই সূত্রে এখানকার মানুষও চুইঝাল ইতিমধ্যে পছন্দ করা শুরু করে দিয়েছে এবং অনেকের খুব জনপ্রিয় হয়ে গেছে। আমরা দেখছি অনেক ইতিমধ্যে গাছও কিন্তু আমাদের সফলতায় এসেছে। জিকেবিএসপি প্রকল্পের মাধ্যমে কিন্তু এখানে প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে, তার কারণেও কিছু সম্প্রসারিত হচ্ছে। এখন আমরা চেষ্টা করব, আমাদের যে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, আপনারা সবাই যদি এইভাবে কাজ করেন, আপনাদের আগেও একবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আজকে দ্বিতীয়বার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আরও দেওয়া হবে, আপনারা যাতে এটার একেবারে এক্সপার্ট হয়ে যেতে পারেন। এই কারণে আমরা কিন্তু ডুমুরিয়া থেকে চুই নবদ্বীপকে কিন্তু এখানে সরেজমিনে নিয়ে আসছি দাওয়াত করে, যে হাতে কলমে কিভাবে আপনারা চারা তৈরি করবেন সেটা প্র্যাকটিক্যাল দেখার জন্য। হ্যাঁ, তাহলে এ বিষয়ে আপনারা নিশ্চয়ই আগের দিন যারা ট্রেনিং নিয়েছেন তার চেয়ে কিন্তু আজকে আরও কিছুটা হলেও অভিজ্ঞতা আপনাদের বাড়বে বা বেড়েছে। আমরা এই যে নবদ্বীপ মল্লিক, ওর ইতিমধ্যে চুই নবদ্বীপ হয়ে গেছে, ময়েজউদ্দিন কুল ময়েজ হয়ে গেছে, বাদশার নাম হয়ে গেছে পেঁপে বাদশা, এরকম কেঁচো কম্পোস্টের ওই যে মর্জিনা, হ্যাঁ, ভার্মি কম্পোস্ট মর্জিনা হয়ে গেছে আমাদের, ঠিক এইরকম চুই নবদ্বীপ হয়ে গেছে, নিউটন কচু নিউটন হয়ে গেছে। এরকম আমরাও চেষ্টা করব এই উপজেলায় বা এই জেলায় যে এরকম কোনো ভালো কৃষককে যদি আমরা হাইলাইট করতে পারি, আমাদের একটা টাইটেলধারী কৃষক যেন পিরোজপুর জেলায় একজন পাওয়া যায়, সেরকম আমরা চেষ্টা করব। আমাদের এখানে একটা মেইন উদ্দেশ্য হলো অনাবাদি ও পতিত জমি। এখানে আমাদের প্রজেক্টটা দেখেন, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প। আমাদের যে অনাবাদি জমি আছে, যে পতিত জমি আছে, অথবা বাগানে যে গাছপালা আছে, সেই জায়গায় কিন্তু আমরা করব। বাংলাদেশের কৃষকরা যত কৃষি পণ্য উৎপাদন করে, তার মধ্যে সবচেয়ে দামি পণ্য হচ্ছে এই চুইঝাল। 1 কেজি চুইঝাল একেবারে মাটির নিচে যেটা হয় 2,500 থেকে 3,000 টাকা দাম। একেবারে উপরে মগ ডালে যেটা থাকে, সেটা লতা পাতার মতো চিকুন ডাল, সেটাও 400-500 টাকা করে কেজি বিক্রি হয়। তাহলে আমরা যত কিছুই উৎপাদন করি, বাংলাদেশে কৃষক যত কিছুই কৃষিপণ্য বিক্রি করে, তার মধ্যে কিন্তু সবচেয়ে দামই কিন্তু এই চুইঝালটা। বিনিময়ে আমার জমি লাগে না, আমার পতিত জমি হলেই হয়ে যাচ্ছে, আমার সার লাগে না, পরিচর্যা খরচ কম, সেচ লাগে না, পেস্টিসাইড তেমন লাগে না। তো সুতরাং আমাদের একেবারে বিনা খরচে, মিনিমাম খরচে সর্বোচ্চ দাম পাই। এই জন্য আমরা চুইঝাল চাষ করব। আমরা এই জন্য চুইঝালকে অনেক সময় বলি শান্তির ফসল বলি। নিচের ছবিটা দেখেন, এটা কিন্তু গটিয়াঘাটা উপজেলার একটা পান্না মণ্ডলের জমি। 5 শতক জমিতে এই চুইঝালের প্লটটা করে, একেবারে নিচে বাম পাশে। 1.5 বছর পরে এটা 5 লক্ষ টাকা বিক্রি হয়। এর চেয়ে লাভবান ফসল আমার জানা মতে বাংলাদেশে কিন্তু আর নাই। এই যে একটা ছবিতে দেখেন, একটা গাছ আছে, জমিটা কিন্তু এরকম পতিত। পিরোজপুরে অসংখ্য গাছ, এত বাগান বাড়িওয়ালা গাছ অন্য উপজেলায় বা জেলায় আছে কিনা আমার সন্দেহ। প্রত্যেকটা বাড়িতে নারকেল গাছ, সুপারি গাছ, গাব গাছ, এই যে কোনো গাছে কিন্তু চুইঝাল হয়। চুইঝাল কিন্তু পরগাছা নয়, এটা জাস্ট অন্য গাছের সাপোর্ট নিয়ে ক্রিপিং করে উঠে থাকে। যদি পরগাছা হতো তাহলে তার শিকড় মূল গাছের শিকড়ের ভিতরে ঢুকায়ে তার খাবারে ভাগ বসাতো। এটা কিন্তু ওর মূল গাছের, ওর যে গাছকে বেয়ে উঠবে সেই মূল গাছকে খাবারে ভাগ বসায় না, জাস্ট তাকে ধরে আঁকড়ায় ওঠার জন্য সে সাপোর্টিং
প্লান্ট হিসাবে ব্যবহার করে। এই কারণে আমাদের মূল গাছকে ক্ষতি করে না। যেখানে এঁটেল মাটি আছে, পানি জমে যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে আমরা কি করব, এরকম ট্রেন্স করব বা নালা করব, তাহলে আমার পানিটা যাতে তাড়াতাড়ি আউট হয়ে যায়। যেখানে 3 ঘন্টা বা 4 ঘন্টার বেশি পানি জমে থাকে তাহলে কিন্তু চুই ঝাল মারা যাবে। হ্যাঁ, আর আমাদের বিভিন্ন সময় আমরা মাঠ দিবস করি, চুই ঝালের চারা বিতরণ করি, এই জাতীয় অনেক প্রোগ্রাম করছি। এই চুই ঝালের নাম এখন শুনছেন, এত প্রচার প্রসার শুনছেন, এটা এত সহজে হয়নি। এখন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিন্তু চুই ঝালের চারা নার্সারিতে দিয়ে প্রদর্শনী করা হচ্ছে। তখন চারাও ছিল না, আর আমি যখন চুই চুই করছি আমাকে অনেকে পাগল বলছে। তারপরে চুইয়ের কোনো ডিপার্টমেন্ট কোনো বরাদ্দ দিত না, বলছে এসব আকাম বাদ দাও। আমি নিজে নিজে করছি। এরপরে কি করলাম, উপজেলা পরিষদের হেল্প নিলাম। উপজেলা পরিষদে প্রতি বছর আমি 1 লক্ষ টাকা পেতাম। এই উপজেলা পরিষদের 1 লক্ষ টাকা চারা দিয়ে আমরা কিন্তু এই চারা বিতরণ করতাম। তারাই আমাকে এই চারা দিয়ে আমাকে সহায়তা করছে, এবং আমরা কিন্তু এই চারা উৎপাদন করে সব জায়গায় দিছি। এখন চিটাগাং বলেন, রংপুর বলেন, দিনাজপুর বলেন, পিরোজপুর বলেন, সব জায়গায় কিন্তু চারা যাচ্ছে। আজকে যদি এই অবস্থানে আসছেন, তারপরেও যদি আপনারা সম্প্রসারণ না করতে পারেন, একসময় চারাই ছিল না, এটা ছিল ট্রেডিশনাল ক্রপ, অর্থাৎ ওই এলাকার বনে জঙ্গলে হয়ে থাকতো। কিছু কিছু লোক খেত, কিছু কিছু খেত না। এরা পুষ্টিগুণ ছিল না, এর ট্রেনিংয়ের মডিউল ছিল না। আমরা সব ডেভেলপ করে করে এই অবস্থায় নিয়ে আসছি। এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চুইয়ের চারা যাচ্ছে। আপনি এই জায়গাটা দেখেন, একটা জমি পড়ে আছে, অর্থাৎ মাটিটা হলো কিন্তু ডান পাশে দেখেন সাদা মাটি, এটা টাইট মাটি। এই মাটিতে কিন্তু চুই হবে না। সেটা কি করছে, এই সন্তোষ বসাক ওই জমিতে দেখেন কালচে হয়ে গেছে, অর্থাৎ জৈব সার মিশাইছে, এবং সামান্য লাল লালচে গুড়ি গুড়ি দেখা যাচ্ছে, ওইটা কিন্তু চিপস, অর্থাৎ সামান্য বালি বা চিপস আপনি মিশাই দিবেন, যাতে বৃষ্টি হলে পানি আউট হয়ে চলে যায়, অর্থাৎ ওর পোরোসিটি, পোর স্পেস যাতে বেড়ে যায়, পানি যাতে লিচিং হয়ে দূরে চলে যেতে পারে, সিপেজ হয়ে চলে যেতে পারে। এজন্য মাটিটা হবে কালচে, এবং মাটিটা পরিবর্তিত করতে মাটি হতে হবে। একেবারে সাদা এঁটেল মাটি, টাইট মাটিতে কিন্তু আমাদের এটা হবে না। আর যারা চারা নিয়ে যাচ্ছেন, তারা কমপক্ষে এই চারাটা 7 দিন রেখে দিতে হবে। এই যে জার্কিং হলো, হ্যাঁ, এই অবস্থায় যে আমি যদি লাগাই তাহলে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা বেশি। তারপরে আমরা আসি গাছের গোড়ায় কিভাবে লাগাবো। দেখেন, একেবারে গাছের গোড়ায় কিন্তু আমি লাগাবো না, গাছ থেকে 1 ফিট 2 ফিট 2.5 ফিট দূরে লাগাবো। সেটা কিভাবে নির্ভর করবে, গাছ যদি যত মোটা হবে তত দূরে যাবে। একেবারে গাছের গোড়ায় যদি আমি লাগাই, তাহলে মনে করেন এটা আমার গাছ, হ্যাঁ, এই গাছ বেয়ে বেয়ে যে পানি পড়বে, সেই পানি পড়লেই কিন্তু চুই ঝালটা মারা যাবে। তাহলে আমি লাগাবো কত দূরে, গাছের সাইজ, গাছের ডেপথ অনুযায়ী 1 ফিট 2 ফিট 2.5 ফিট দূরে দূরে লাগাবো। এখন যেখানে লাগাবো সেইখানে বর্ষাকালে লেভেল দেখতে হবে যে ও কোন পর্যন্ত পানি ওঠে। সেই পানি ওঠার জায়গা পর্যন্ত আমাকে কিন্তু মাদা তৈরি করতে হবে। আমি বাড়িতে যখন গাছ লাগাই বা করি, প্রতিটা গাছের গোড়ায় 1-2 হাত দূরে এরকম বড় মাদা তৈরি করি। সেখানে পচা পাতা ফেলি, গোবর ফেলি, জৈব সার ফেলি, খামার যত সার ফেলি, কেঁচো সার ফেলি। তারপরে 1 বর্ষাকাল, ওকে 3 মাস যখন বৃষ্টি লাগবে, তখন কিন্তু এটা পচে একটা কালচে ভাব হবে, তখন লাগাতে হবে। আপনি আজকেই যে এটা মাদা তৈরি করবেন তা কিন্তু হবে না। মিনিমাম যে একটা বর্ষাকাল যদি আমি মাদা লাগে, তখন দেখবেন যে ওই পাতা পচে টচে কালচে একটা অবস্থা তৈরি হবে, তখন ওইখানে চুই লাগাতে হবে। এটা আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছের মতো না যে বৃক্ষ মেলা থেকে বা নার্সারি থেকে চারা কিনে নিয়েই আমি আজকে লাগাই দিলাম আর হবে, তা কিন্তু না। এই জন্য এটা একটা সাধনার বিষয়। এই তাদের এলাকায় কিন্তু বলে মহিলারা এই কাজটা বেশি করে। তো একটা চুই বাঁচানোর পরে মহিলারা কিন্তু গল্প করে যে আমি কিন্তু একটা চুই বাঁধাইছি, অর্থাৎ এটা চাষ করা না। মাছ বাঁধানো যেমন একটা ক্রেডিট, এইরকম চুই বানানো কিন্তু একটা ক্রেডিট। তারা এই জন্য গর্বের সাথে গল্প করে বলে আমি কিন্তু একটা চুই বাঁধাইছি। এটা চাষ করা না যে আম গাছ লাগালাম আর হয়ে গেল, বোঝানো যাচ্ছে। তাহলে এটা একটু শিল্পের বিষয় আছে, সাধনার বিষয় আছে, টেকনিক্যাল বিষয় আছে। আবার চুই চাষে কোনো রাসায়নিক সার লাগে না, এটা একেবারেই মানে সত্য। যদি আপনি একটা গাছ বেঁচে যাওয়ার পরে তাকে পরিচর্যা করে ভালোবেসে একেবারে আগাছা নিলে তারপরে আপনি সার দেন, তাহলে কিন্তু গাছটা পরের দিন মৃত পাবেন। এটা অযত্নে আগাছার ভিতরে কম্পিটিশন করে সে বেড়ে যাবে। আপনার সারা বছরে আর কোনো পরিচর্যা দরকার নেই। শুধু দেখবেন আগাছার মাথাটা কেটে দিতে হবে, যাতে আগাছা চুই ঝালকে চেপে না রাখতে পারে। আগাছা পিছন পিছন আসুক, তাতে ক্ষতি নেই, তাহলে ওই প্রতিযোগিতা আরও বড় হতে থাকবে। কিন্তু
খেয়াল রাখতে হবে আগাছার মাথাটা কেটে দিতে হবে, তাহলে ও কিন্তু চুইকে ঢেকে রাখতে পারবে না। এরপরে একটা মৌসুম যাওয়ার পরে ব্রাঞ্চিং হতে হতে দেখবেন যে কি পরিমাণ আপনার হচ্ছে, আর বহু টাকা ইনকাম, কি পরিমাণ টাকা সেটা আপনি কল্পনাই করতে পারবেন না। এই পিরোজপুরেরই এক কৃষক না কে যেন আমাকে বলল, সে খুব খুশি, এক একটা গাছ 5,000 টাকা বিক্রি করছে। তা আমি বললাম এক একটা গাছ তো 30-35 হাজার টাকাও বিক্রি হচ্ছে, তো চোখ ইয়ে হয়ে গেছে যে কীভাবে এত দাম, সে 5,000 করে বিক্রি করে খুশি। কিন্তু আসলে তো একটা চারা, একটা গাছই অনেক টাকা দিয়ে বিক্রি করা যায়। আর এমন কোনো গাছ নাই যে গাছে চুই গাছ হয় না, তবে আম গাছ এবং জিএল গাছ বা কফলা গাছ বা কচা গাছ, একই গাছ অনেকগুলো নাম আছে। এই নারকেল গাছ, সুপারি গাছ, আম গাছ, জাম গাছ, যে কোনো গাছে আমাদের এইটা হয়। তাহলে সবচেয়ে ভালো হয় কৃষকের ভাষ্য মতে যে জিএল গাছ বা কচা গাছ বা কাফলা গাছ বলেন আপনারা, অথবা আম গাছ, এই দুটোতে নাকি ভালো হয়। তাহলে আমরা চেষ্টা করব আমাদের বাড়িতে বসত ভিটায় যতগুলো গাছ আছে সব গাছে একটা করে চুইঝাল লাগাই দেওয়ার জন্য। এখানে আমরা দেখেন জিএল গাছ বা কচলা গাছে এই চুইঝাল লাগাই দেওয়া হচ্ছে। এই যে বাড়ির সীমানা, এই বাড়ির মাটিটা দেখেন, ওই যে সবুজ রং দেখা যাচ্ছে না, এই পর্যন্ত বর্ষাকালে পানি ওঠে। তাহলে আমরা ওই বাড়ির সীমানায় যে গাছ আছে দেখা যাচ্ছে, সুপারি গাছ দেখা যাচ্ছে, 3টা সুপারি গাছ আছে, পাশে একটু চটা দিয়ে পাইলিং করে ওই বর্ষাকালে যে লেয়ারে পানি ওঠে ওই পর্যন্ত উঁচু করে কিন্তু আমরা সুপারি গাছে এটা উঠাই দিলাম। তাহলে সুপারি গাছে যে উঠাই দিলাম, তাহলে সুপারি গাছের যে ইনকাম ছিল সেই মূল ইনকাম কিন্তু কোনো ক্ষতি হয়নি। উপরন্তু আমি একটা সুপারি গাছ থেকে যে টাকা পাবো তার চেয়ে বেশি টাকা কিন্তু আমার এই চুইঝাল থেকে এসে যাচ্ছে। সুতরাং আপনারা একটা বাড়িকে চিন্তা করেন, একটা বসত বাড়ি ভিটাকে চিন্তা করেন। আপনার বসত ভিটায় যদি 500 গাছ থাকে, অন্যান্য গাছ, সেই প্রতিটা গাছে যদি আমি একটা করে চুই তুলে দিই তাহলে অনেক টাকা ইনকাম। আমরা সেই হিসাবটাও দেখাবো। পুকুর পাড়ে যদি আপনি চাষ করেন তাহলে পুকুর পাড়টা উঁচু থাকে, তখন মাদা না করলেও চলে, কারণ বৃষ্টি হলেও পানি পুকুরে চলে যাবে, ঠিক আছে। এরপরে আমরা বিভিন্নভাবে দেখাচ্ছি, এই যে দেয়ালে দেখেন, এই দেয়ালটাই একটা জমি। এই যে এই ছেলে দুইজন যেখান থেকে আসছে, হ্যাঁ, এটা তাদের পাশের বাড়ি, ওদের কাকা হয় সন্তোষ বসাক। ওই যে দেয়ালের পাশে যে লাগাচ্ছিল দেখেন, দেয়াল বেয়ে বেয়ে আস্তে আস্তে চুইঝাল হচ্ছে। তাহলে আমরা বলছি আমাদের মূল জমি কিন্তু কখনোই নষ্ট হয় না, আমরা তাহলে দেয়ালের গায়ে লাগাচ্ছি। তাহলে এই দেয়ালটাই আমার এখন জমি হিসাবে ব্যবহৃত হচ্ছে, এই দেয়াল থেকেই আমার চুইঝালের টাকা অতিরিক্ত ইনকাম হচ্ছে। এই যে তার স্ত্রী একেবারে বাড়িতে যে বাউনি করে বা মাচা করে কিন্তু সম্পূর্ণটাই চুইঝাল চাষ করছে, হ্যাঁ। তারপরে যে বসত ভিটায় যেসব পতিত জমি পড়ে থাকে, অনাবাদি জমি পড়ে থাকে, যেখানে কিন্তু মানুষ যায় না, সাধারণত যায় না, সেই সব অনাবাদি পতিত জমিতে কিন্তু এই চুইঝাল চাষ করছি এবং একটা বাড়তি ইনকাম। আমি ধান করে, আমি পাট করে, আমি গম করে যে মাসে 50,000 টাকা ইনকাম করতাম, সেটা চাষ করে পতিত জায়গা ব্যবহার করে আমি আরও 10,000 টাকা ইনকাম করলাম। তাহলে ওই কৃষকের 10,000 টাকা ইনকাম বেড়ে গেল। এই জন্য আমি বলি এটা শান্তির ফসল। এ দেখেন বাড়ির ছাদে, সে গল্লামারি অগ্রণী ব্যাংক টাউনে ওখানে বাড়ি করছে, বাড়ির ছাদে কিন্তু এই চুইঝাল চাষ করছে। তাহলে আমরা বাড়ির দেয়ালে করব, বাড়ির ছাদে করব, পতিত জায়গায় করব, গাছের গোড়ায় করব, এইগুলোই আমার বাড়তি ইনকামের জায়গা। আমরা দেখেন এই যে তার স্বামী ব্যাংকে চাকরি করে, স্বামী স্ত্রী মিলে দুজন ছাদে বসে চাষ করছে, তাহলে তাদের স্বাস্থ্যটাও ভালো থাকছে, তাদের পরিচর্যাও করতে সুবিধা আছে, এতে তাদের মানসিক স্বাস্থ্যও ভালো থাকবে, নিজের ফিজিক্যাল ফিটনেসও ভালো থাকবে, আমাদের রুচিরও কিছু পরিবর্তন হবে। চুইঝাল এমন একটি ফসল যা বিক্রি করতে হাটে যাওয়া লাগে না। আপনি কলা চাষ করবেন, মাছ চাষ করবেন, ধান চাষ করবেন, আপনার বিক্রি করতে হাটে যাওয়া লাগবে। কিন্তু কদবেল আর চুইঝাল এই দুটো যদি আপনার বাড়ি থাকে, ব্যাপারী আপনার কাছে বাড়ি এসে আগাম টাকা দিয়ে যাবে। যেমন তরমুজের ব্যাপারীরা কিনে নিয়ে যায়, লিচু ব্যাপারীরা কিনে নিয়ে যায়, আম কিনে নিয়ে যায়, ঠিক এইরকম আপনার চুইঝালটা এরকম ব্যাপারীরা আগাম এসে কিনে নিয়ে যায়। ফলে যারা মা বোনরা আছে, মহিলারা আছে, তাদেরকে বলবেন এই জিনিসটা করতে। কারণ পুরুষরা তারা পেঁপে চাষ করবে, বেগুন চাষ করবে, ধান চাষ করবে, এই পয়সাগুলো তারা পায়। কিন্তু আপনার বাড়িতে যদি চুইঝাল চাষ করেন আর কদবেল চাষ করেন, এই দুটো ব্যাপারী যখন কিনতে আসে, কর্তারা বা পুরুষরা বাড়ি থাকে না, তাহলে এই ইনকামটা কিন্তু মহিলাদের ভ্যানিটি ব্যাগেই যায় এবং তাদের এম্পাওয়ারমেন্ট হয়, তারা শক্তিশালী হয়। তাদের একটু সুখ দুঃখের জন্য আলাদা ক্যাশ দরকার, সবসময় তো আর কর্তার কাছে টাকা চাওয়া যায় না, তাই না? এই জন্য আপনারা যে কয়জন মেয়েরা আছেন, আমাদের মহিলাদের বলবেন অবসর টাইমে
যা, ননদ এদের সাথে ঝগড়া না করে চুইঝাল লাগাইতে বলবেন। তাহলে এই চুইঝাল যখন হবে তখন ওই চুইঝালটা যার সাথে গ্যাঞ্জাম আছে, গন্ডগোল আছে, তাকে গিফট দেবে। তাহলে তার সাথে যে সম্পর্ক খারাপ ছিল এই চুইয়ের কারণে তার সাথে সামাজিক সম্পর্ক আরও ডেভেলপ হলো। সর্বোপরি আমাদের এতে কিন্তু অনেক অর্থনৈতিক লাভবান হওয়ার সুযোগ রয়ে গেছে। আমাদের রাঁধুনিরা যেসব ক্ষেত্রে মাংস রান্না করুক আর যাই করুক গোলমরিচ ব্যবহার করে, এই গোলমরিচ কিন্তু সরকারকে বৈদেশিক মুদ্রা ব্যয় করে বিদেশ থেকে কিনে আনতে হয়। তাহলে গোলমরিচ আর চুইঝাল একই ফ্যামিলির উদ্ভিদ। তাহলে আমরা যেখানে গোলমরিচ ব্যবহার করি সেই জায়গায় গোলমরিচ বাদ দিয়ে আমরা সেই জায়গায় চুইঝাল দেব। তাহলে বাংলাদেশের যে পরিমাণ টাকা বা বৈদেশিক মুদ্রা খরচ করে যে গোলমরিচ আমাদের ব্যয় করতে হয়, যে টাকা ব্যয় করতে হয়, সেই গোলমরিচটা আমরা যদি বাদ দিয়ে এই চুইঝালটা ব্যবহার করি তাহলে আমাদের এই টাকা বৈদেশিক মুদ্রাটা সাশ্রয় হবে এবং আমাদের দেশের অর্থনীতিতে একটা অবদান হবে, আমাদের কৃষকের মাঝে সচ্ছলতা ফিরে আসবে। যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে খুদা হাফেজ।